ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি চলে এসেছি ক্লাস 10-এর নদী, হিমবাহ এবং বায়ুর কাজ সম্পর্কে। সেই চ্যাপ্টার থেকে আমরা অনেকগুলো ছোট প্রশ্ন পাবো, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। আজ এখানে আমরা 48টা কোশ্চেন তৈরি করেছি। এই চ্যাপ্টার থেকে অনেকগুলোই তোমাদের আসে, আর এই চ্যাপ্টারটা পড়তেও আমাদের খুব মজা লাগে কিন্তু। আচ্ছা, ঠিক আছে, শুরু করছি পড়া। ভূমি গঠনকারী নদী, হিমবাহ এবং বায়ুর কাজ। ভূমি গঠনকারী প্রক্রিয়া কি? যে সকল প্রক্রিয়া ভূমিরূপ সৃষ্টি করতে সাহায্য করে তাদের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলে। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলতে আমরা বুঝবো যে সকল প্রক্রিয়াটা ভূমিরূপকে সৃষ্টি করতে বা তৈরি করতে সাহায্য করবে তাদেরকে আমরা বলবো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। অবরোহণ প্রক্রিয়া কাকে বলে? যে সকল প্রক্রিয়া নগ্নীভবন এবং ক্ষয়ীভবনের দ্বারা ভূমির উচ্চতা কম করে তাকে অবরোহণ বলে। ক্ষয়ীভবন কাকে বলে? চূর্ণ বিচূর্ণ শিলা ও মাটি অন্যত্র অপসারিত হলে তাকে ক্ষয়ীভবন বলবো। মানে চূর্ণ বিচূর্ণ শিলা বা মাটি কি হবে, ধরো নদী দ্বারা, হিমবাহ দ্বারা বা বায়ু দ্বারা যদি সেই জায়গা থেকে অন্যত্র অপসারিত হয় তাকে তখন আমরা বলবো ক্ষয়ীভবন। জলচক্র কাকে বলে? নদী কাজের থেকে জল, নদী সাগর থেকে জল বাষ্পীভূত হয়ে আকাশে যায়, সেখানে ঘনীভবন প্রক্রিয়ায় মেঘ সৃষ্টি হয়। কি হয়? নদী সাগর থেকে জল বাষ্পীভূত হবে এবং বাষ্পীভূত হয়ে সেটা কি হবে? আকাশে যাবে। সেখান থেকে ঘনীভবন প্রক্রিয়ায় কি হয়? মেঘ সৃষ্টি হয়। আবার মেঘ থেকে কি হয়? বৃষ্টি। বৃষ্টির জল ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হয়ে নদী নালা হয়ে আবার সাগরে মিশে যায়। জলের এই চক্রাকার আবর্তনটাকে আমরা বলবো জলচক্র। জলচক্র 4টি পর্যায়ের মাধ্যমে ঘটে থাকে। একটা হচ্ছে বাষ্পীভবন, ঘনীভবন এবং অধঃক্ষেপণ ও পৃষ্ঠপ্রবাহ। নদী অববাহিকা কাকে বলে? নদী অববাহিকা হচ্ছে যে বিস্তীর্ণ অঞ্চলের জল একটি নদী খাতে প্রবাহিত হয় সেই নদী অঞ্চলকে নদী অববাহিকা বলে থাকে। তাহলে আমরা নদী অববাহিকা কাকে বলবো? যেই বিস্তীর্ণ অঞ্চলের জল একটা নদী খাতে প্রবাহিত হয় সেই অঞ্চলকে বা নদী সংলগ্ন এলাকাকে আমরা বলবো নদী অববাহিকা। তারপর আসছি জলবিভাজিকা কাকে বলে? দুটো নদীর অববাহিকার মধ্যবর্তী যে উঁচু ভূমিটা তাকে বলবো আমরা জলবিভাজিকা। যেমন নর্মদা ও সোন নদীর জলবিভাজিকা হলো অমরকণ্টক। আদর্শ নদী কাকে বলে? যে নদীর প্রবাহে উচ্চ গতি, মধ্যগতি এবং নিম্ন গতি, এই 3টি গতিই দেখা যায় তাকে আদর্শ নদী বলবো। যেমন গঙ্গা নদী। গঙ্গা নদীর উচ্চ গতি কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত 230 কিলোমিটার পথ গঙ্গা নদীর উচ্চ গতি। নদীর উচ্চ গতির বৈশিষ্ট্যগুলো কি কি? উচ্চ গতি পার্বত্য অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এখানে নদী উপত্যকার বিস্তার কম হয় কিন্তু পার্শ্বদেশ খাড়া ও ইংরেজি ভি আকৃতির মতো হয়। গভীর গিরিখাত ও জলপ্রপাত সৃষ্টি হয় উচ্চ গতিতে বা উচ্চ প্রবাহে। নদীর জলের উৎস হলো বৃষ্টির জল ও বরফ গলা জল। প্রধান কাজ হলো ক্ষয়, মানে নদীর উচ্চ গতিতে নদীর প্রধান কাজটা হয়ে যাচ্ছে ক্ষয়। গঙ্গা নদীর মধ্যগতি কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের ধুলিয়ান, এই 17 কিলোমিটার পথ হচ্ছে গঙ্গা নদীর মধ্যগতি। গঙ্গা নদীর নিম্নগতি কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? ধুলিয়ান থেকে বঙ্গোপসাগরের মোহনা 600 কিলোমিটার পথ গঙ্গা নদীর নিম্নগতি বিস্তৃত। তারপর আসছি ষষ্ঠ ঘাতের সূত্র কি? কোনো কারণে নদীর গতিপথ যদি দ্বিগুণ বৃদ্ধি পায় তখন নদীর বহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পায়, একে ষষ্ঠ ঘাতের সূত্র বলে। মানে কি? যখন নদীর গতিবেগটা কি হবে? দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পাবে, তখন কি হবে? নদীর বহন ক্ষমতাটাও বৃদ্ধি পাবে। কতটা? 64 গুণ। এর জন্য একে আমরা বলবো ষষ্ঠ ঘাতের সূত্র। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট দুটি ভূমিরূপের নাম বলো। ইংরেজি ভি আকৃতি এবং আই আকৃতির উপত্যকা, গিরিখাত, শৃঙ্খলিত শৈলশিরা ইত্যাদি। গিরিখাত কাকে বলে? নিম্নক্ষয় অত্যন্ত গভীর হলে নদী উপত্যকা অত্যন্ত গভীর হয়।
এইরূপ উপত্যকার দুই পাশে কখনো খাড়া প্রাচীরের মতো পাহাড় থাকে। অতি গভীর ও সংকীর্ণ এই উপত্যকাকে গিরিখাত বলা হয়। তাহলে গিরিখাত আমরা কাকে বলবো? নিম্নক্ষয় যখন অত্যন্ত গভীর হয় নদীর, তখন নদী উপত্যকাটা অতি গভীর হয়। এইরূপ উপত্যকার দুই পাশে কখনো খাড়া প্রাচীরের মতো পাহাড় থাকে। অতি গভীর ও সংকীর্ণ এই উপত্যকাকে আমরা বলবো গিরিখাত। ক্যানিয়ন কি? শুষ্ক জলবায়ু অঞ্চলে বৃষ্টির অভাবে উপত্যকার পার্শ্বক্ষয় হয় না। অত্যাধিক নিম্নক্ষয়ের ফলে উপত্যকা অত্যন্ত গভীর ও সংকীর্ণ হয়। শুষ্ক অঞ্চলের অতি গভীর ও সংকীর্ণ গিরিখাতকে আমরা বলবো ক্যানিয়ন। তার মানে ক্যানিয়নটা হচ্ছে শুষ্ক অঞ্চলে। পৃথিবীর বৃহত্তম গিরিখাত ও ক্যানিয়ন কোনটি? আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন গভীরতম, প্রায় ১৬০০ মিটার গিরিখাত। আর ক্যানিয়ন হচ্ছে পেরু দেশের এল কানন দা কলফা এর গভীরতা ৩২৩ মিটার। জলপ্রপাত কাকে বলে? পার্বত্য গতিপথে ভূমির ঢাল অত্যন্ত খাড়া হলে নদীর জল উঁচু অংশ থেকে খাড়া ঢাল বরাবর অনেক নিচে পতিত হলে তাকে জলপ্রপাত বলে। ভেনেজুয়েলা নদীর শাখাপথে অবস্থিত সাল্টো অ্যাঞ্জেলা জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। সবরমতী নদীর সেরেপ্পা বা যোগ জলপ্রপাত ভারতের উচ্চতম জলপ্রপাত। নিক বিন্দু কি? নিক বিন্দু হচ্ছে নদীর পুরনো মৃদু ঢালের যে বিন্দু থেকে নতুন খাড়া ঢাল শুরু হয় তাকে আমরা নিক বিন্দু বলবো। মানে নদীর যে পুরনো ঢালটা থাকবে সেটা তো অল্প থাকবে, সেই বিন্দু থেকে আবার যদি নতুন খাড়া ঢাল শুরু হয় তাকে তখন আমরা বলবো নিক বিন্দু। মন্থকূপ কাকে বলে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মন্থকূপ কাকে বলে? জলপ্রপাতের পাদদেশে নদীর জল অনেক সময় ঘুরপাক খেয়ে আবর্তিত হতে থাকে, ফলে জলের মধ্যস্থিত শিলাখণ্ডের ঘর্ষণে নদীগর্ভে গোলাকার গর্ত সৃষ্টি হয়। একে বলা হয় মন্থকূপ। সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলোর নাম লেখো। পলল বেজনী, মিয়েন্ডার, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, বদ্বীপ ইত্যাদি। পলল শঙ্কু কাকে বলে? পার্বত্য অঞ্চল থেকে নদী সমভূমিতে প্রবেশ করলে ভূমির ঢাল হঠাৎ খুব কমে যায়, তখন নদীর বহন ক্ষমতা থাকে না, ফলে নদীবাহিত পদার্থের সঞ্চয় শুরু হয়। পর্বতের পাদদেশে নুড়ি, বালি, পলি, কাঁকর প্রভৃতি সঞ্চিত হয়ে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি করে তাকে আমরা পলল শঙ্কু বলে থাকি। মিয়েন্ডার কি? মিয়েন্ডার হচ্ছে সমভূমিতে নদীর বেগ অত্যন্ত কম থাকে বলে বাধা পেলেই নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়। মানে সমভূমিতে কি থাকে? সমতল ভূমি, তার জন্য নদীর বেগটা কি থাকবে? অত্যন্ত কম থাকবে। তার জন্য তখন কি হয়? নদীটা যখনই বাধা পাবে তখনই এঁকে বেঁকে প্রবাহিত হবে। আর বাঁকের যে অংশে জলপ্রপাতটা ধাক্কা খাবে সেখানে ক্ষয় হবে, এবং বিপরীত অংশে বাঁকের ভিতরের দিকে থাকে বলে সেদিকে পলল সঞ্চিত হয়। একে পয়েন্ট বার বা পকেট বারও বলা হয়ে থাকে, আবার বলা হয় মিয়েন্ডার, বা এটাকে আমরা বিন্দু বারও বলে থাকি মিয়েন্ডারকে। ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটি? ব্রহ্মপুত্র নদীর মাজুলি দ্বীপ, এটা হচ্ছে ভারতের বৃহত্তম বদ্বীপ। অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে এবং এটি কোথায় দেখা যায়? একটি নদী খাতের দুটো সন্নিহিত বাঁকের মধ্যবর্তী সংকীর্ণ অংশ পার্শ্বক্ষয়ের ফলে কখনো কখনো যুক্ত হয়। তখন নদীটা কি হয়? সোজা প্রবাহিত হয়। নদী পরিত্যক্ত বাঁকটি হ্রদের মতো অবস্থান করে। এদের অশ্বের খুরের মতো দেখতে বলে একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। গাঙ্গেয় সমভূমিতে এই অশ্বক্ষুরাকৃতি হ্রদটা দেখা যায়। দোআব কি? দুটো নদীর মধ্যবর্তী ভূমিকে দোআব বলে। মানে দুটো নদীর মাঝখানে যে অঞ্চলটা আছে সেটাকে আমরা বলবো দোআব। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি এবং এর দৈর্ঘ্য কত? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম হচ্ছে গোদাবরী, আর এর দৈর্ঘ্য হচ্ছে ১৪৬৫ কিলোমিটার। হিমবাহ বলতে কি বোঝো? স্থলভাগের তুষার জমাট বেঁধে কঠিন বরফের স্তূপ যখন মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ধীরগতিতে উচ্চভূমি থেকে নিম্নভূমিতে নেমে আসে তখন তাকে হিমবাহ বলে। তাহলে আমরা হিমবাহ কাকে বলছি? স্থলভাগের তুষার যখন জমাট বেঁধে কঠিন বরফের স্তূপ হয় এবং সেটা কি হবে? মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ধীরগতিতে উচ্চভূমি থেকে নিম্নভূমিতে নেমে আসে,
তখন তাকে আমরা হিমবাহ বলবো। অবঘর্ষ কাকে বলে? গতিশীল হিমবাহের চলমান শিলাখণ্ড ভূপৃষ্ঠের সাথে ঘর্ষণ করে ক্ষয় কার্য করে, একে অবঘর্ষ ক্ষয় বলা হয়। অবঘর্ষ ক্ষয় কাকে বলছি তাহলে আমরা? গতিশীল হিমবাহটা চলমান শিলাখণ্ডের সাথে ভূপৃষ্ঠের সাথে কি করে, যখন সেটা চলছে তখন ভূপৃষ্ঠের সাথে সেই শিলাখণ্ডটা কি করে, ঘর্ষণ করে। সেই ঘর্ষণের ফলে যে ক্ষয় কার্য হয় তাকে আমরা বলবো অবঘর্ষ ক্ষয়। উৎপাটন কাকে বলে? চলমান হিমবাহের প্রচণ্ড ধাক্কার প্রভাবে ভূপৃষ্ঠস্থ শিলাস্তর থেকে অনেক সময় বিশালাকার শিথিল শিলাখণ্ড স্থানচ্যুত হয়, একে উৎপাটন বলে। মানে যখন চলমান হিমবাহ, যখন হিমবাহটা উচ্চভূমি থেকে নিম্নভূমিতে নেমে আসছে তখন তার প্রচণ্ড ধাক্কায়, তার প্রভাবে ভূপৃষ্ঠস্থ যে শিলাখণ্ডগুলো থাকে সেই শিলাখণ্ডগুলো যদি বিশালাকার হয় বা শিথিল হয়, সেই শিলাখণ্ডগুলো কি হয়, সেই হিমবাহের প্রভাবে স্থানচ্যুত হয়, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যায়। এই পদ্ধতিটাকে আমরা বলি উৎপাটন বা উৎপাটন ক্ষয়। ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? সিয়াচেন। পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম ল্যাম্বার্ট। এগুলো তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে। সার্ক কাকে বলে? এগুলো কোথায় কি নামে পরিচিত? উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে পাহাড়ের খাঁজে উৎপন্ন অর্ধ গোলাকৃতি গহ্বরকে সার্ক বলে। মানে উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে পাহাড়ের খাঁজে যে অর্ধ গোলাকৃতি গহ্বরের সৃষ্টি হয় বা গর্তের সৃষ্টি হয় তাকে আমরা বলবো সার্ক। সার্ক হচ্ছে ফ্রান্সের সার্ক নামে পরিচিত, স্কটল্যান্ডে কোরি, নরওয়েতে কাম আর জার্মানিতে কার নামে পরিচিত। হিমদ্রোণী কাকে বলে? হিমবাহ যে পার্বত্য উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়, ক্রমাগত ক্ষয়কার্যের ফলে উপত্যকাটি ইংরেজি ইউ আকারের ধারণ করে। একে ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী বলা হয়ে থাকে। ঝুলন্ত উপত্যকা কি এবং এর উদাহরণ দাও। প্রধান হিমবাহ উপত্যকা অনেক গভীর হয়, ছোট ছোট উপহিমবাহ প্রধান হিমবাহের সাথে মিলিত হয়। যখন প্রধান হিমবাহের উপত্যকাটা অনেক গভীর হবে তখন ছোট ছোট উপহিমবাহ প্রধান হিমবাহের সাথে মিলিত হয়, আর ছোট হিমবাহগুলোর উপত্যকাটা কি হয়, অগভীর হয়। প্রধান ও উপহিমবাহের মিলনস্থলে উপহিমবাহের অগভীর উপত্যকা যেন প্রধান হিমবাহের গভীর উপত্যকার উপর কি থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে বলে আমাদের দেখে মনে হয়। একে আমরা ঝুলন্ত উপত্যকা বলে থাকি। এর উদাহরণ হচ্ছে বদ্রীনাথের কাছে ঋষিগঙ্গা একটি ঝুলন্ত উপত্যকার উদাহরণ। তারপর আসছি গ্রাবরেখা কাকে বলে? পার্বত্য অঞ্চলে হিমবাহের সাথে বিভিন্ন পদার্থ উপত্যকার বিভিন্ন অংশে সঞ্চিত হয়। এই সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপকে আমরা বলে থাকি গ্রাবরেখা। গ্রাবরেখা তিন প্রকারের, যথা পার্শ্ব গ্রাবরেখা, মধ্য গ্রাবরেখা ও প্রান্ত গ্রাবরেখা। ড্রামলিন কাকে বলে? হিমবাহ বাহিত বিভিন্ন আকৃতির শিলাখণ্ড যেমন নুড়ি, বালি, কাঁকর, কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে সমভূমি সৃষ্টি করে। এইরূপ সমভূমির আকৃতি উল্টানো নৌকা বা চামচের মতো দেখতে হয়, একে আমরা বলে থাকি ড্রামলিন। কেম কাকে বলে? পর্বতের পাদদেশ অঞ্চলে বরফ গলে গেলে ওই স্থানে হিমবাহ বাহিত পদার্থ সঞ্চিত হয়ে যে আকৃতি বা ত্রিকোণা আকৃতির ঢিপি সৃষ্টি করে তাকে আমরা কেম বলি। কোন অঞ্চলে বায়ু কাজের প্রাধান্য সব থেকে বেশি হয়? মরু অঞ্চলে। মরু অঞ্চলে বায়ুটা কি হয়, যেহেতু সেখানে গাছপালা নেই, ফাঁকা, সেই জন্য সেখানে বায়ুর প্রভাবটা বেশি, সেজন্য বায়ুর কাজের প্রাধান্যটা সব থেকে বেশি হয় মরু অঞ্চলে। বায়ু কি কি পদ্ধতিতে ক্ষয় ও বহন করে থাকে? বায়ু তিনটি পদ্ধতিতে ক্ষয় করে থাকে, যথা অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয় ও অপসারণ ক্ষয়। আর বায়ু তিনটি পদ্ধতিতে বহন করে থাকে, একটা হচ্ছে ভাসমান, চারটি পদ্ধতিতে করে থাকে, একটা হচ্ছে ভাসমান, লম্ফদান, গড়ানো, এগুলো পদ্ধতিতে। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট কয়েকটি ভূমিরূপের নাম লেখো। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো হচ্ছে গৌড়, আর এটা হচ্ছে জিওগেন, ইনসেল, বার্চ, ইয়ারডাং ইত্যাদি। বালিয়াড়ি কাকে বলে? বালিপূর্ণ বায়ুর গতিপথে যদি গাছপালা, প্রস্তরখণ্ড, ঝোপঝাড় বা অন্য কোনো বাধা থাকে তাতে প্রতিহত হয় বায়ুটা কি হয়, বাহিত হয়। বাহিত বায়ুর কিছু অংশ সেই জায়গাটাতে সঞ্চিত হয় এবং উঁচু ঢিপির মতন অবস্থান করে, একে আমরা বলবো কি, বালিয়াড়ি। ইনসেলবার্চ কি? ইনসেলবার্চ হচ্ছে অনেক সময় প্রায় সমতল মরুভূমির মধ্যে স্বল্প উচ্চতা বিশিষ্ট কিছু টিলাকে বিক্ষিপ্তভাবে অবস্থান করতে দেখা যায়। এই টিলাগুলোকে বলা হয় ইনসেলবার্চ।
লোয়েস সমভূমি কাকে বলে? হলুদ ও ধূসর বর্ণের অতি সূক্ষ্ম খনিজ সমৃদ্ধ পলি ও বালুকণার সঞ্চয়কে বলা হয় লোয়েস। তাহলে আমরা লোয়েস কাকে বলছি? হলুদ ও ধূসর বর্ণের অতি সূক্ষ্ম খনিজ সমৃদ্ধ পলি ও বালুকণার সঞ্চয়কে আমরা বলে থাকবো লোয়েস। বায়ু প্রবাহের সাথে লোয়েস এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয়ে সঞ্চিত হয়। লোয়েস সঞ্চয়ের ফলে যে সমভূমি সৃষ্টি হয় তাকেই আমরা বলবো লোয়েস সমভূমি। পেডিমেন্ট কি? মরু অঞ্চলে উচ্চভূমির সম্মুখ ভাগ থেকে পাদদেশ পর্যন্ত মৃদু ঢালযুক্ত যে ভূমিরূপ দেখতে পাওয়া যায় তাকে বলা হয় পেডিমেন্ট। মরুকরণ কি? পৃথিবীর মরুভূমি সমূহের প্রান্তদেশে অবস্থিত শুষ্ক ও অর্ধশুষ্ক অঞ্চল ক্রমশ মরুভূমিতে রূপান্তরিত হচ্ছে। কোন ভূমির এইভাবে মরুভূমির রূপান্তরকরণকে বলা হয় মরুকরণ। কি সঞ্চয়ের ফলে এস্কার তৈরি হয়? হিমবাহের পাড় দিয়ে আসা নুড়ি, শিলাখণ্ড, কাদা প্রভৃতি সঞ্চয়ের ফলে এস্কার তৈরি হয়। মরুভূমির আর্দ্র অঞ্চলকে কি বলে? প্লায়া বলে। মরুভূমির আর্দ্র অঞ্চলকে আমরা প্লায়া বলে থাকি। পার্বত্য হিমবাহ অঞ্চলে কোন হ্রদ দেখতে পাওয়া যায়? কোরি হ্রদ। পার্বত্য হিমবাহ অঞ্চলে আমরা কোরি হ্রদ দেখতে পারি। ঠিক আছে, আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে বুঝতে, তাহলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে এবং চ্যানেলটি নতুন বলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।